বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে 4 মার্চ 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধি বা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এ জায়গায় যদিও লেখা যায় দ্য সিভিল প্রসিডিউর কোড, অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। এটা আমরা শুরু করব। তো গত মানে দুবার এর আগের ক্লাসগুলোতে আমরা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি শেষ করেছি। তো ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি থেকে 20-20 করে 40 মার্ক এসে থাকে প্রিলিতে, আর এই দেওয়ানি কার্যবিধিতেও আপনার 20 মার্ক। তো আমরা দেওয়ানি কার্যবিধি শুরু করব। চলে আসেন প্রাথমিক আলোচনায়। প্রাথমিক আলোচনা। তো তার আগে ওই যে 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 কথাটা বললাম, একেবারে শুরুতে আছে আইনটার নাম দেওয়ানি কার্যবিধি, আর ইংরেজিতে বলে এ জায়গা যদিও লেখা আছে দ্য সিভিল প্রসিডিউর কোড 1908, বাট অ্যাকচুয়ালি হবে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908। আচ্ছা, তো এখন ফৌজদারি কার্যবিধি আর দণ্ডবিধি তো আমরা শেষ করছি। তো ফৌজদারি কার্যবিধির সাথে দণ্ডবিধির যে সম্পর্ক, দেওয়ানি কার্যবিধির সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেই সম্পর্ক, অর্থাৎ আমরা এই যে যে 7টা আইন আমরা বাংলাদেশ বার কাউন্সিলে পড়ি, এই 7টা আইনে দুই ভাগে ভাগ করা যায়, দুইটা ক্যাটাগরিতে। একটা হলো পদ্ধতিগত আইন, আর একটা হচ্ছে মূল আইন বা তত্ত্বগত আইন। পদ্ধতিগত আইন মানে হলো যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে, সেটা হলো পদ্ধতিগত আইন। আর যে আইনে কোন শাস্তি বা প্রতিকার আলোচনা করেছে সেটাকে বলে মূল আইন, মৌলিক আইন, তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। তো সেই হিসেবে ফৌজদারি কার্যবিধিতে একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের হবে, কোথায় দায়ের হবে, কিভাবে বিচার হবে, কিভাবে রায় হবে, কিভাবে আপিল হবে, এই পদ্ধতিগত ব্যাপারগুলো বলা আছে। এজন্য ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন। এবং শুধু পদ্ধতিগত আইন দিয়ে কিছু হয় না, পদ্ধতিগত আইন চালাইতে একটা তত্ত্বগত আইন লাগে। ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে তত্ত্বগত আইন হচ্ছে আপনার দণ্ডবিধি বা পেনাল কোড, কারণ দণ্ডবিধিতে শাস্তি এবং শাস্তি সম্পর্কে আলোচনা করেছে। ঠিক একইভাবে এই যে দেওয়ানি কার্যবিধি আমরা পড়তেছি, দেওয়ানি মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি দেওয়ানি কার্যবিধিতে বলছে। যে দেওয়ানি আদালত কি, দেওয়ানি আদালতের কার এখতিয়ার কত, কোন আদালতে মামলা করা যায়, কিভাবে বিচার্য বিষয় গঠন, কিভাবে সাক্ষ্য গ্রহণ, কিভাবে রায়, কিভাবে ডিক্রি, কিভাবে আপিল, কিভাবে ডিক্রি জারি, এই বিধিবিধানগুলো আলোচনা করেছে আপনার দেওয়ানি কার্যবিধি। তো এজন্য দেওয়ানি কার্যবিধি একটা পদ্ধতিগত, আর পদ্ধতিগত আইনকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল। ঠিক আছে। আর তাহলে দেওয়ানি কার্যবিধি যদি পদ্ধতিগত আইন হয়, এটারে চালাইতে একটা মূল আইন লাগে। তাহলে মূল আইনটা হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিভিন্ন প্রতিকার নিয়ে আলোচনা করেছে। আর এতটুকু যারা বুঝবেন না তাদের মনে রাখার সুবিধার্থে, যে আপনাদের বাংলাদেশ বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট আমরা পড়বো, এর মধ্যে দুইটাই হলো তত্ত্বগত আইন। সেই দুইটা হলো দণ্ডবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর বাদ বাকি যা আছে সব কি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। তো একটু যদি পড়া শুরু করে দেখেন, দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন, এই কথাগুলোই বলছে এখানে বিস্তারিত, যা আমি যা বললাম এটা জাস্ট এভাবে মনে রাখেন, এখানে এত বেশি পড়ার কিছু নাই। তারপরে দেখেন, দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি। এই আইনে দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানি কোর্ট সমূহ, এই যে দেখেন, কোন পদ্ধতি অনুসরণ করবে, মোকদ্দমার পক্ষ সমূহ কিভাবে মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমার আর্জি লিখিত জবাব দাখিল করবে, সমন জারি, পক্ষ সময়ের শুনানির সময়, মোকদ্দমার শুনানি, রায় ঘোষণা, ডিক্রি জারি বলবৎ, আপিল, ডিভিশন এবং রিভিউ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই এটা একটা কি আইন? পদ্ধতিগত আইন। এবং এই আইনকে পদ্ধতিগত আইনের ইংরেজি অ্যাকচুয়ালি কয়টা? দুইটা, একটা হলো প্রসিডিউরাল ল আর একটা কি অ্যাডজেক্টিভ ল। তো আমরা চলে আসি দেওয়ানি কার্যবিধি প্রণয়নের ইতিহাস। ইতিহাসটা আমার একটু জানতে হবে, যে এই ইতিহাসে আসলে কি আছে। ইতিহাসে যেটা আছে সেটা হলো যে সর্বপ্রথম গোল দিবেন 1859 সালে সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বিধিবদ্ধ বা কোডিফাইড করা হয়। তো এটা একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম সিভিল কোড বা দেওয়ানি সংক্রান্ত আইন কোডিফাইড প্রণয়ন পাশ একই করা হয় কত সালে? 1859 সালে। মানে যদিও বর্তমান আইনটা কত সালে? 1908 সালে, কিন্তু এই রিলেটেড আইন সর্বপ্রথম পাশ করা হয় কত সালে? 1859 সালে। বর্তমানে দেওয়ানি কার্যবিধি 1908 সালে প্রণয়ন করা হয় এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে এটা কি হয়? কার্যকর হয়। তাহলে এটা একটা আন্ডারলাইন করেন, বর্তমানে আমরা যেটা পড়তেছি এটা হলো 1908 সালে প্রণয়ন করছে, আর কার্যকর হয়েছে 1909 সালের 1 জানুয়ারি। এখানে সর্বশেষ সংশোধনীতে যাদের বইতে 2017 আসে, এটা তো আগের সংস্করণের বই,
সর্বশেষ সংস্করণ হচ্ছে 2025, একটু লিখে রাখেন 2025। আর 2025-এ অনেক বিধিবিধান সংশোধিত হয়েছে বা সংযোজিত হয়েছে, এগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে জেনে নিব আর কি। আপাতত মনে রাখবেন যে দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? 2025 সালে। তো তারপরে যদি আমরা তথ্যচিত্রতে চলে আসি, দেখেন তথ্যচিত্রতে এখানে মোটামুটি দেওয়ানি কার্যবিধির কোথায় কি আছে একটু তুলে ধরার চেষ্টা করেছে। মোট ধারা আছে 158টি। মনে রাখতে হবে যে দেওয়ানি কার্যবিধির মোট ধারা আছে কয়টা? 158টি। মোট অর্ডার বা আদেশ আছে 51টি। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ধারা থাকতে আবার অর্ডারের দরকার কি, একটু পরে আসতেছি। আপাতত মনে রাখেন মোট ধারা কয়টা? 158টা। অর্ডার বা আদেশ কয়টা? 51টা। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? 1859 সালে। আর দেওয়ানি কার্যবিধি 1908 সালের কত নম্বর আইন? 5 নম্বর আইন, মনে রাখেন। এবং আইনটি প্রণয়ন করা হয় কত সালে? 1908 সালে। এটা কার্যকর হয় 1909 সালের কতই জানুয়ারি? 1 জানুয়ারি। 8 সালের কত তারিখে পাশ করে তা কি লেখা আছে? 21 মার্চ। একটু লিখে রাখেন 8 সালের 21 মার্চ। হ্যাঁ, 1908 সালের 21 মার্চ। 21 মার্চ, ঠিক আছে। তারপরে এখানে যদি দেখেন যে সর্বশেষ সংশোধিত হয় 2025 হবে। যাদের বইতে 17 আছে একটু 25 লিখে নেন। বর্তমানে মোট 3টি তফসিল বলবৎ আছে। সো এখানে বলবৎ আছে 3টি, কিন্তু পাশে একটু লিখে রাখেন মোট তফসিল 5টি। মোট তফসিল 5টি, বাট বলবৎ আছে কয়টা? 3টি। এখন যদি জিজ্ঞেস করেন যে স্যার ধারা তো আছে, ধারা থাকার পরে আবার তফসিল থাকার দরকার কি? ধারা থাকার পরে তফসিল থাকার প্রয়োজনীয়তা আছে। আমরা ফৌজদারি কার্যবিধিতে তফসিল পাইছিলাম, মনে আছে কিনা আপনাদের? ওখানেও 5টা ছিল তফসিল। তো ধারাতে যে কথাগুলো, অনেক কথা তো বলা আছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো ধারায় ব্যাখ্যা করা যায় না, সেই বিষয় সেগুলা ব্যাখ্যা করে তফসিলে। বুঝছেন? তাহলে 158টা ধারায় যে বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করতে পারি নাই, সেগুলো ব্যাখ্যা করছে কোথায়? তফসিলে। তফসিল কয়টা? 51টা না, তফসিল হলো 5টা। আর দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। তাহলে আমরা বিগত বছরের ইতিহাস, বিগত বছরের প্রশ্ন যদি আসি, দেখেন সর্বপ্রথম কখন সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়? কত সালে? 1859 সালে। তারপরে দেখেন দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সালেতে? কার্যকর 1909 সালের 1 জানুয়ারি। আর যদি বলে পাস হয় কত সালে? 1908 সালের 21 মার্চ। একটু লিখে নিন 21 মার্চ। এখন আমরা চলে আসি ধারা, তফসিল, আদেশ এবং বিধি। ধারা, তফসিল, আদেশ এবং বিধি। দেওয়ানি কার্যবিধির গোল দেবেন 2টি অংশ। প্রথম অংশে ধারা এবং দ্বিতীয় অংশে কি আছে? তফসিল। এবং আমি কিন্তু অলরেডি বলছি যে আপনার ধারা তফসিলের মধ্যে কি পার্থক্য। ধারায় যে কথাটা বিস্তারিত বলতে পারে নাই, সেই কথাগুলো ব্যাখ্যা করছে কোথায়? তফসিলে। এটা একটা মানে ছোট্ট উদাহরণ যদি এইভাবে দেই, যে ধরেন যে আইনগুলো ছোট ছোট আইন, এই আইনগুলোতে তফসিলের দরকার হয় না। আপনি যখন একদিনের সফরে ঢাকা গেছেন, যে আজকে বার কাউন্সিলে ফর্ম জমা দিতে দেবো, আজকেই ব্যাক করবো, তাহলে কিন্তু আপনার সাথে কোনো লাগেজ বা ব্যাগের দরকার নাই যে শার্ট প্যান্ট পরে গেছেন সেটা পরেই আবার কি ব্যাক করবেন। কিন্তু যখন আপনি কোথাও 1 মাসের জন্য যাচ্ছেন বা 1 বছরের জন্য যাচ্ছেন, তখন আপনার জামা কাপড় যা পরছেন এগুলার পরেও লাগেজ কিন্তু অনেকগুলা লাগবে। তাহলে ওই লাগেজ গুলা ধরেন এক একটা তফসিল। বুঝতে পারছেন? অর্থাৎ যখন আইনটা বড়, তখন ওই আইনটাকে ব্যাখ্যা করার জন্য আরো অতিরিক্ত কিছু বিষয় দরকার হয়। এই অতিরিক্ত বিষয়গুলো আলোচনা করছে কোথায়? তফসিলে। তো এখানে প্রথম অংশ দেখেন ধারা আছে মোট কয়টা? 158টা। আর তফসিল এখানে মোট 3টি তফসিল বর্তমানে বলবৎ আছে, বাট মোট তফসিল যদি বলেন যে মোট তফসিল কয়টা, তাহলে উত্তর হবে কয়টা? 5টি। আর 5টার ভিতরে বলবৎ আছে কয়টা? 3টা। তো আমরা এই 5টা তফসিলের কোথায় কি আছে এটা একটু পড়বো, আসেন। তফসিল যেগুলো যদি একটু দেখি, প্রথম তফসিলে দেখেন আদেশ ও বিধিসমূহ, অর্ডার এন্ড রুলস। দেওয়ানি কার্যবিধির যে প্রথম তফসিল আছে, এই প্রথম তফসিলে আদেশ এবং বিধি আছে। সো এখানে দেখেন মোট আদেশ আছে 51টি। মোট আদেশ কয়টা? 51টি। এবং প্রত্যেক আদেশের অধীন বিধি থাকে। একটু শুনেন, দেওয়ানি কার্যবিধির ধারা তো 158টা, তফসিল কয়টা? 5টা। এই 5টা তফসিলের প্রথম তফসিলে আছে আদেশ। কতটি আদেশ? 51টা আদেশ।
এই 51টা আদেশ আবার যেগুলোর সমন্বয়ে গঠিত সেইগুলোর বলে কি? বিধি। উদাহরণস্বরূপ ধারার ক্ষেত্রে ধরেন ধারার ক্ষেত্রে 26-এর 1, 26-এর 2, তাই ওই 26 ব্র্যাকেটে 1, 26 ব্র্যাকেটে 2, এটা হলো 26-এর উপধারা 1, উপধারা 2, বুঝছেন? কিন্তু অর্ডার আছে মোট কতটা? 51টা। এখন ধরেন একটা অর্ডারে 10টা বিধি। ধরেন 1 নম্বর আদেশই মনে করি, 1 নম্বর আদেশ, 1 নম্বর আদেশে অর্ডার 1 ব্র্যাকেটে 1, অর্ডার 1 ব্র্যাকেটে 2, এই 2 গুলো 1 2 গুলো হলো বিধি। মানে ধারা যেগুলোর সমন্বয়ে গঠিত হয় সেটা হলো উপধারা, আর আদেশ যেগুলোর সমন্বয়ে গঠিত হয় সেগুলোর কি বলে? বিধি, বিধি বা রুলস। আচ্ছা, তো দ্বিতীয় তফসিল দেখেন, বাতিল। বাতিল দুইটা পড়ে ফেলি, দুইটাই বাতিল, দ্বিতীয় আর পঞ্চম। বাতিল কোনটা কোনটা? দ্বিতীয় আর পঞ্চম। তৃতীয় তফসিল দেখেন, কালেক্টর কর্তৃক ডিক্রি জারি। কালেক্টর কর্তৃক ডিক্রি জারি তৃতীয় তফসিল, পাশে লেখেন ধারা 69। কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, হ্যাঁ ধারা 69, সেকশন 69, 69 লিখছেন। আর চতুর্থ তফসিল দেখেন, সংশোধিত আইন সমূহ। চতুর্থ তফসিলে আছে সংশোধিত আইন সমূহ, এটার পাশে দেখেন ধারা 155, ধারা 155। তাহলে আমাদের মনে রাখতে হবে মোট তফসিল কয়টা? 5টা। এই 5টার মধ্যে বলবৎ আছে 3টা, বাতিল হলো 2টা। 2টা কোনটা কোনটা? দ্বিতীয় আর পঞ্চম। প্রথম তফসিলে আছে আদেশ ও বিধি, মোট আদেশ আছে কয়টা? 51টা। তৃতীয় তফসিলে আছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, ধারা কত? 69। 69। চতুর্থ তফসিলে আছে সংশোধিত আইন সমূহ, ধারা কত? 155। এখানে সংক্ষেপে একটু লিখে রাখেন যে 51 নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। 51 নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। একান্ন নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। একটু আগে পড়ছি না যে প্রথম তফসিলে আদেশ আছে কয়টা? 51টা। তো 51টার মধ্যে বলবৎ আছে আবার 50টা, আর তাহলে বাতিল হয়েছে কয়টা? একটা। এই একটা বাতিল হয়েছে কত নম্বর আদেশটি? 51 নং আদেশটি কত সালে? 1949 সালে। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মোট আদেশ আছে কয়টা? 51টা। বলবৎ আদেশ আছে কয়টা? 50টা। আর বাতিল হয়েছে কোনটা? 51 নং। তো আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, জেনে রাখা ভালো, ধারা এবং বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে ধারা বহাল থাকবে। ধারা এবং বিধির মধ্যে, বিধি আসলে কোত্থেকে আসলো? আদেশগুলো যার সমন্বয়ে গঠিত হয়েছে সেটাকে কি বলে? বিধি। তো ধরেন বিধিতে আছে এক কথা, ধারাতে আছে আর এক কথা, তাহলে প্রাধান্য পাবে কোনটা? ধারা। অর্থাৎ যদি কোনো অস্পষ্টতা বা অসামঞ্জস্যতার সৃষ্টি হয়, যে বিধি বিধি পরে বোঝা যাচ্ছে একরকম, ধারা পরে বোঝা যাচ্ছে একরকম, তাহলে সেই ক্ষেত্রে প্রাধান্য পাবে কোনটা? ধারা। এখন আমরা আসি ধারা, আদেশ এবং বিধি সংশোধন। এই যে যে ধারা, এগুলা কে সংশোধন করতে পারে? আদেশকে সংশোধন করতে পারে, বিধিকে সংশোধন করতে পারে। তো সর্বপ্রথম দেখেন যে দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ আন্ডারলাইন করবেন, শুধুমাত্র জাতীয় সংসদ বা পার্লামেন্ট সংশোধন করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ কে সংশোধন করতে পারে? জাতীয় সংসদ মানে পার্লামেন্ট, আমাদের যে হাউস অফ দ্য নেশন। যেখানে প্রথম তফসিলে উল্লেখিত, আন্ডারলাইন করবেন, আদেশ এবং বিধিসমূহ, প্রথম তফসিলে উল্লেখিত আদেশ এবং বিধিসমূহ সংসদ এবং সুপ্রিম কোর্ট উভয়ই সংশোধন করতে পারে।
তাহলে আমরা মনে রাখবো ধারা সমূহ সংশোধন করতে পারে শুধু কে? জাতীয় সংসদ। আর আদেশ আর বিধি সমূহ জাতীয় সংসদ তো পারেই, সেই সাথে কে পারে? সুপ্রিম কোর্টও পারে। এটাই ইম্পর্টেন্ট, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে ধারা সমূহ পারে শুধুমাত্র জাতীয় সংসদ, আদেশ আর বিধি সমূহ পারে সংসদ প্লাস সুপ্রিম কোর্ট। তারপরে দেখেন বাংলাদেশ সংবিধানের 65-1 অনুচ্ছেদ অনুসারে সংসদ সকল আইন প্রণয়ন এবং সংশোধনের ক্ষমতা রাখে। এই যে আমাদের কিছুদিন পরে দেখবেন যে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। তো জাতীয় সংসদ যে কোনো আইন সংশোধন বা প্রণয়ন করতে পারে কত অনুচ্ছেদে? 65 অনুচ্ছেদ অনুসারে। এই 65 মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট আপনাদের জানার জন্য এতটুকু। অন্যদিকে দেওয়ানি কার্যবিধি 1908-এর বল দিবেন 122 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন সহ বিধিসমূহ বাতিল, পরিবর্তন বা সংযোজন করতে পারে। তাহলে আমরা এটা তো জানি যে জাতীয় সংসদ ধারাও সংশোধন করতে পারে, আবার আদেশ বিধিও পারে। তো এই যে জাতীয় সংসদ এই যে ক্ষমতাটা প্রয়োগ করে, এটা বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 65 অনুচ্ছেদ। আর সুপ্রিম কোর্ট পারে শুধুমাত্র আদেশ বা বিধি। তাহলে সুপ্রিম কোর্ট এটা ধারা কত? দেওয়ানি কার্যবিধির কত ধারা? 122 ধারা। দেওয়ানি কার্যবিধির 122 ধারা। এতটুকু মনে রাখলেই হবে। আর এই জায়গা আমরা কিছু পড়বো না, এই জায়গা সব বাদ। এবং একটা জিনিস এখানে মনে রাখেন, যার জানার জন্য মনে হয় পড়েন, বাট এই জায়গা পরীক্ষা আসার মতো কিছু নাই। আমরা জাস্ট মনে রাখবো ধারাকে সংশোধন করতে পারে, আদেশ বিধি কে পারে? ধারা করে 65 অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ, আদেশ বিধি পারে 122 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট। কথা শেষ, বুঝছেন? এখন একটা মজার বিষয় হলো যে সুপ্রিম কোর্ট আদেশ বিধি সংশোধন করতে পারলেও আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ক্ষমতা এখনো প্রয়োগ করে নাই। আপনার জন্য ধরেন ঠান্ডা খাওয়া বৈধ, ওই যে ঠান্ডা দেখছেন না? হ্যাঁ, তা আপনি ঠান্ডা খাওয়া হালাল, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কি খান নাই। তো বিষয়টা হলো যে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে এগুলা আদেশ বা বিধি সংশোধনের, কিন্তু আজ পর্যন্ত নিয়ে এই ক্ষমতা কখনো কি প্রয়োগ করে নাই। তো যদি কখনো পরীক্ষায় আসে যে সুপ্রিম কোর্ট কয়বার এই আদেশ বা বিধি সংশোধন করেছে, কয়বার? একবারও না। যতবার যা যা করছে সব কে করছে? জাতীয় সংসদ। ওই যে আর যদি আইনের পরিভাষায় বলি, ধরেন আমরা পড়ছিলাম 498 ধারা এন্টিসিপেটরি বেল ফৌজদারিতে, মনে আছে? তো এন্টিসিপেটরি বেল কোথায় কোথায় চাওয়া যায় বলেন? দায়রা জজের কাছেও চাওয়া যায়, হাইকোর্ট বিভাগে চাওয়া যায়, বাট দায়রা জজ আজ পর্যন্ত কাউরে এন্টিসিপেটরি বেল দেয় নাই। কিন্তু চাওয়ার কি সুযোগ আছে। তো সেলফ প্র্যাকটিসে যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। বিশেষ করে একটা প্রশ্ন একটু সংশোধন করে নেন, 5 নাম্বার প্রশ্নটা, এটা একটু যদি দেখেন যে দেওয়ানি কার্যবিধিতে মোট তফসিল আছে কয়টি? এই জায়গায় উত্তর দিছে 3টি, ঠিক আছে? তো যদি বলে মোট তফসিল কয়টা, উত্তর হবে 5টা। যদি বলে বলবৎ আছে কয়টা, তখন হবে কয়টা? 3টা। জি। 6 নাম্বার প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ, দেখেন যে দেওয়ানি কার্যবিধির কত নাম্বার তফসিলে আদেশ ও বিধিসমূহ আলোচনা করছে? কত নাম্বার তফসিলে? প্রথম তফসিলে। 7 নাম্বারটা দেখেন, ধারা এবং বিধির মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিলে নিম্নলিখিত কোনটি বহাল থাকবে? কোনটি বলেন? ধারা। তারপরে 8 নাম্বারটাও বেশ গুরুত্বপূর্ণ, যে দেওয়ানি কার্যবিধির ধারা সমূহ সংশোধন করা যেতে পারে কে? পার্লামেন্ট কর্তৃক। পার্লামেন্ট মানে ওই জাতীয় সংসদ। আর আদেশ ও বিধি সমূহ সংশোধন করতে পারে কে? পার্লামেন্ট বা সুপ্রিম কোর্ট। এতটুকুই। আমরা চলে আসি সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন। ধারা দেখেন, সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা, রুল মেকিং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট। তার আগে আমার জানা দরকার সুপ্রিম কোর্ট কাকে বলে। প্রভাস সাহেব, সুপ্রিম কোর্ট কাকে বলে? রিভিশন বিভাগ। রিভিশন বলছেন না? আপিল রিভিশন, তাদের বিভাগ 3টে করা লাগবে না, নাহলে আবার আন্দোলন করবে না আমরা। আপিল বিভাগ, রিভিশন বিভাগ, রিভিউ বিভাগ। এই তানভীর আলম খান, সুপ্রিম কোর্ট কাকে বলে? সুপ্রিম কোর্ট মানে কি বলেন? সুপ্রিম কোর্ট হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত।
তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবিধানিক এটা একটি সম্মানিত আপিল বিভাগ আর তদন্ত নিয়েই তো হাইকোর্ট বিভাগ। সর্বোচ্চ কি বলবো, সর্বোচ্চ যে কর্তৃপক্ষ। আচ্ছা শুনেন, সুপ্রিম কোর্ট, জি তানভীর আলম খান বলছে, বাট সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, ঠিক আছে, বাট সুপ্রিম কোর্ট নামে আলাদা ওই জায়গায় যায় কোনো কোর্ট পাবেন না। সুপ্রিম কোর্টের হলো দুইটা বিভাগ, এক সবার উপর বিভাগ বলে কি আপিল বিভাগ, আর নিচের বিভাগ বলে হাইকোর্ট বিভাগ। বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ থাকবে, আপিল বিভাগ আর কি হাইকোর্ট বিভাগ। তো তাহলে যদি আপনারা বোঝায় যে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা, তার মানে এই ক্ষমতাটা ইচ্ছা করলে হাইকোর্টও পারে, আবার কি আপিল বিভাগও পারে। এখন অনেকে গুলাই ফেলেন আপিল বিভাগ আর আপিল আদালত দুইটা কিন্তু এক জিনিস না। যাই হোক, তো আমরা প্রথমে দেখেন 2-18 বলছে রুলের সংজ্ঞা, রুল। তার আগে বলে রাখি যে প্রতিটা আইনে সংজ্ঞার একটা ধারা থাকে, ইন্টারপ্রিটেশন ক্লজ, মানে যে ধারাগুলিতে ওই আইনের সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে। যেরকম ফৌজদারি কার্যবিধিতে এই ধারাটা কত লালন সাহেব? লুৎফর সাহেব, এই অনিক সাহেব, অনিক সাহেব কত? ফৌজদারি কার্যবিধির ইন্টারপ্রিটেশন ক্লজ কত? পূর্ণ কি বলে? আর পীযূষ কারটা শুনে বললেন কি শোনা সাক্ষ্য নাকি প্রত্যক্ষ সাক্ষ্য, কোনটা দিলেন? আচ্ছা, 4 ধারা ফৌজদারিতে সকল সংজ্ঞা দিছে, 4 ধারা। সানজিদা বলেন তো দণ্ডবিধিতে সকল সংজ্ঞা কত ধারায় দিছে? দণ্ডবিধিতে সকল সংজ্ঞা কত ধারায় দিছে বলেন তো? কত ধারায় দিছে দিন? এই মাহবুব সাহেব, দণ্ডবিধিতে সকল সংজ্ঞা কত ধারায় দিয়েছে? আয় আয়, আর একটু বলেন, হচ্ছে তো বলেন। আর এই বিকাশ ভাই বলেন, আলম ভাই বলেন তো। না 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 ভাই নাই। এই তানভীর সাহেব, ও তো আলাদা আলাদা বলেন, আমি তো আর বলি নাই, বলেন। আচ্ছা তাহলে কত ধারায় বলছে? জেনারেল এক্সপ্লানেশন দ্বিতীয় অধ্যায় 6-52 ক, 6-52 ক। তাহলে দণ্ডবিধিতে কিন্তু সকল সংজ্ঞা এক ধারায় দেয় নাই, দণ্ডবিধিতে সকল সংজ্ঞা দিছে কত ধারায়? 6-52 ক। ফৌজদারিতে সকল সংজ্ঞা দিছে কত ধারা? 4 ধারা। এবার আসেন দেওয়ানি কার্যবিধির সকল সংজ্ঞা দিছে 2 ধারায়। তো এখানে 2-এ অনেকগুলো সংজ্ঞা আছে। প্রথম যেটা আমরা পড়বো দেখেন 2-18 বলছে বিধি, রুল। রুল একটা বিষয় কিন্তু আমরা জানি, রুল হচ্ছে দুইটা জিনিসের জায়গা রুল। একটা হলো যে আপনার আদেশ সমূহ গঠিত হয় কিসের সমন্বয়ে? রুলের সমন্বয়, বিধি, এটা একটা রুল। আর একটা রুল হলো 122 ধারায় সুপ্রিম কোর্ট যেটা প্রণয়ন করে, যেটা পাশ করে, ওটারও কি বলে? রুল, মানে বিধি। তাহলে বিধি সুপ্রিম কোর্ট যেটা পাশ করতেছে সেটাও বিধি, আবার আদেশ সমূহ যেটা সমন্বয়ে গঠিত এটারও কি বলে? বিধি। এই যে দেখেন, বিধি বলতে প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম বা ফর্ম বা দেওয়ানি কার্যবিধির 122 ধারার অধীন প্রণীত নিয়ম। আমি যে কথা বললাম সেটা, এই যে প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম, প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম মানে কি? প্রথম শিডিউলে কি আছে? আদেশ বা দেওয়ানি কার্যবিধির 122 ধারার অধীন প্রণীত নিয়ম। সো বিধি অ্যাকচুয়ালি এটা বলা যায় যে সুপ্রিম কোর্ট যেটা 122 ধারা প্রণয়ন করে সেটা যেরকম বিধি, আবার আদেশ সমূহ যেগুলার সমন্বয়ে গঠিত সেইগুলাও কি এক একটা বিধি। এবং এই বিধির সংজ্ঞা দিছে কততে? 2-এর কত? 2-18। সো মনে রাখবো এখন থেকে আমরা বিধির সংজ্ঞা দিছে 2-18। এখন আমরা চলে আসি সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা, ধারা 122। সুপ্রিম কোর্ট একটু আগে আমরা পড়ছি বিধি প্রণয়ন করতে পারে, কই আদেশ বা বিধিসমূহ পরিবর্তন বা সংশোধন এগুলো সুপ্রিম কোর্টও পারে, আর কে? জাতীয় সংসদও পারে। জাতীয় সংসদ পারে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 65। আর সুপ্রিম কোর্ট পারে কততে? 122 ধারায়। সো দেখেন 122 ধারায়
সুপ্রিম কোর্টকে নিম্নলিখিত বলতেন দুইটি ক্ষমতা দেওয়া হয়েছে। তো আপনি মনে রাখবেন যে সুপ্রিম কোর্টকে তাহলে কয়টা ক্ষমতা দেওয়া হয়েছে? দুইটা ক্ষমতা হলো, আমরা একটু বলে নিই। সেটা হলো, এক, সুপ্রিম কোর্ট ওনার যে দুইটা বিভাগ কি কি? আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। এই আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগের মামলা কিভাবে পরিচালিত হবে, কোথায় কি কি হবে টবে, এই সম্পর্কিত বিধি প্রণয়ন করতে পারে। মানে উনার বিচার কার্যক্রম কিভাবে চলবে, কিভাবে বসবে, এটা প্রণয়ন করতে পারে। আর আদেশ সমূহর বিধি যেটা আছে সেটা বাতিল পরিবর্তন করতে পারে। এই যে দেখেন, সুপ্রিম কোর্টের, আন্ডারলাইন করবেন, উভয় বিভাগের, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের পদ্ধতি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা। তাহলে সুপ্রিম কোর্ট ওনার যে দুইটা বিভাগ আছে, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা কি আপিল বিভাগ, এই দুইটা বিভাগের কি তৈরি করতে পারে? বিধি প্রণয়ন করতে পারে। আর দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে এবং প্রথম তফসিলের যে কোনো নিয়ম, আন্ডারলাইন করবেন, বাতিল, পরিবর্তন বা সংযোজন করার ক্ষমতা। প্রথম তফসিলের যে কোনো নিয়ম, প্রথম তফসিলে কি আছে ভাই? আদেশ আছে। তাহলে এই আদেশ বা বিধি যেগুলো আছে এগুলো বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, অথবা কি করতে পারে? সংযোজন করতে পারে। সো বাতিলের ইংরেজি এখানে হলো, একটু লিখে নেন, বাতিলের নিচে অ্যানুল, ANNUL। বাতিলের ইংরেজি এই জায়গা ANNUL। পরিবর্তন হচ্ছে অল্টার, ALTER। আর সংযোজন হচ্ছে অ্যাড, ADD। তাহলে আমরা যতটুকু পড়লাম এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখেন। প্রথমত প্রশ্ন হতে পারে যে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা আছে কত ধারায়? 122 ধারায়। কয়টা ক্ষেত্রে বিধি প্রণয়ন করতে পারে? দুইটা। ওনার উভয় বিভাগের জন্য বিধি প্রণয়ন করতে পারে, আর প্রথম তফসিলের যে বিধিবিধান আছে এগুলা বাতিল, পরিবর্তন বা সংযোজনের জন্য বিধি প্রণয়ন করতে পারে। এখন 123 ধারাটা পড়বো, দেখেন, বিধি প্রণয়ন কমিটি গঠন, কনস্টিটিউশন অফ রুল কমিটিস। এখন বিধি তো প্রণয়ন করবে তো আমরা জানলাম, কিন্তু কারা করবে? সুপ্রিম কোর্টের কারা করবে এটার কমিটি সম্পর্কে বলছে 123 ধারায়। দেওয়ানি কার্যবিধির 122 ধারায় বিধি প্রণয়নের যে বিধান আছে সেই উদ্দেশ্যে 123 ধারা অনুযায়ী বিধি প্রণয়ন কমিটি গঠন করা যাবে। কমিটির গঠন দেখেন, সর্বমোট গোল দিবেন 6 জন সদস্য নিয়ে বিধি প্রণয়ন কমিটি গঠিত হয়। কয়জন? 6 জন সদস্য নিয়ে বিধি প্রণয়ন কমিটি গঠিত হয়। প্রথম যেটা দেখেন, সুপ্রিম কোর্টের 3 জন বিচারক নিয়ে, সুপ্রিম কোর্টের 3 জন বিচারক নিয়ে, যাদের মধ্যে একজন সর্বনিম্ন 3 বছর, গোল দিবেন, সর্বনিম্ন 3 বছর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছে। তাহলে যে 6 সদস্যদের 3 জন হবে সুপ্রিম কোর্টের কি বিচারক। বিচারক মানে বিচারপতি যারা সুপ্রিম কোর্টে, তারা আপিল বিভাগের হতে পারে, হাইকোর্ট বিভাগেরও হতে পারে। তবে এই 3 জনের মধ্যে একজনের অভিজ্ঞতা থাকা লাগবে, সে নিম্ন আদালতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছে অ্যাটলিস্ট কত বছর? 3 বছর। তারপরে দেখেন, উক্ত আদালতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে, উক্ত আদালত মানে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে এমন 2 জন অ্যাডভোকেট, 2 জন গোল দেন। তাহলে 3 আর 2 কত? 5। তাহলে 3 জন পাইলাম বিচারক, 2 জন পাইলাম সুপ্রিম কোর্টের কি অ্যাডভোকেট। 3 নাম্বার, হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক। হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের বিচারক মানে হলো যে জেলা পর্যায়ে, এই যে জেলা জজ কোর্টের যে কোনো একজনের এই জায়গায় একজন বিচারক। তাহলে 3, 2, 1। আর আপনার মনে রাখার সহজ তরিকা হচ্ছে যে বিধি প্রণয়ন কমিটি গঠন হচ্ছে 123 যোগ করলে দেখেন 3, 2, 1, 2, 3 যোগ করলে কত? 6 হয়। তাহলে মেম্বার কয়জন? 6 জন। আবার ওই যে 123 এ 3 জন, 1, 2, 3, 3 জন হলো বিচারক, 2 জন হলো অ্যাডভোকেট, আবার একজন হলো বিচারক। বুঝছেন? তো তাহলে বিধি প্রণয়ন করতেছে 122 ধারায়, আর বিধি প্রণয়ন কমিটি কত ধারায়? 123 ধারায়। এখন আমরা এখানে একটু দেখি সদস্যদের নিয়োগ। এই যে বিধি প্রণয়ন কমিটি, এনাদের আসলে কে নিয়োগ করবে? এই কমিটির সদস্যরা গোল দিবেন প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হবে। এই যে 6 জন, এনাদের নিয়োগ দিবে কে? প্রধান বিচারপতি। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার একটু আগে বললো সুপ্রিম কোর্টের 3 জন বিচারক, আবার এই জায়গা বলতেছে প্রধান বিচারপতি,
তাহলে সুপ্রিম কোর্টের বিচারকদের কি বিচারপতি বলে না? এটার একটা উত্তর হচ্ছে যে সাধারণত সুপ্রিম কোর্টের সবাইরই বিচারপতি বলা হয়, হোক তিনি আপিল বিভাগের, হোক তিনি হাইকোর্ট বিভাগের। আর বিচারক বলা হয়, বিচারপতিও বলা হয়, কিন্তু নিম্ন আদালতের যারা বিচার কার্য পরিচালনা করে ওনাদের শুধু বলা হয় কি বিচারক, ওনাদের কিন্তু বিচারপতি বলা হয় না। এখন আপনি যদি বাংলাদেশ সংবিধান দেখেন, বাংলাদেশ সংবিধানে বিচারপতি শব্দটা ব্যবহার করছে শুধু প্রধান বিচারপতির আগে, প্রধান বিচারপতির আগে, আর বাকি সবাইরে বলছে বিচারক হিসেবে অভিহিত করতে। বাট বাস্তবে সুপ্রিম কোর্টের যারা বিচার কার্য পরিচালনা করেন সবারই কি বলে বিচারক, বিচারক। বা তাহলে সকল বিচারপতি বিচারক, কিন্তু সকল বিচারকই বিচারপতি নয়। তাহলে এই সদস্যদের নিয়োগ দিবেন কে? প্রধান বিচারপতি। তিনি উক্ত কমিটির সভাপতি মনোনীত করবে এবং সাধারণ সম্পাদক নিয়োগ দিবে, এবং তিনি চিফ জাস্টিস মহোদয় ওই কমিটির যিনি সভাপতি প্লাস সাধারণ সম্পাদক এগুলো উনি নিয়োগ করে দিবেন। মেয়াদ দেখেন, এখন এই কমিটির মেয়াদ কতদিন হবে? এই কমিটির প্রত্যেক সদস্য প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত, আন্ডারলাইন করেন, প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত মেয়াদ পর্যন্ত বহাল থাকবে। এ জায়গা বিধি 4 আছে, বিধি 4 কেটে লেখেন উপধারা 4। তাহলে যদি আপনাকে বলে যে এই যে বিধি প্রণয়ন কমিটির যে 6 জন, এরা কতদিন দায়িত্ব পালন করবে? প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত মেয়াদ, উনি যে মেয়াদ উল্লেখ করে দিবে সে মেয়াদ পর্যন্ত, নাকি তানভীর আলম খান? তাহলে 122 আর 123 এর মধ্যে পার্থক্য কি ফেরদৌস সাহেব? এখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা আর এখানে আছে গঠন। এই সুপ্রিম কোর্ট বিধি প্রণয়নের ক্ষমতা আছে 122, আর বিধি প্রণয়ন করতে যে কমিটি লাগবে সেই কমিটির গঠন আছে 123। ধন্যবাদ। দেখেন আমরা বিগত বছর প্রশ্ন পড়ি, দেখেন দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? কত ধারা? 122। যদি প্রশ্ন আসে কয়টি ক্ষেত্রে বিধি প্রণয়ন করতে পারে? 2টি ক্ষেত্রে। 4 নম্বর প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধি বিধি প্রণয়ন কমিটির সদস্য নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি, নাকি? 6 নম্বরে আসি আমরা, দেওয়ানি কার্যবিধির অধীন বিধি প্রণয়ন কমিটির প্রত্যেক সদস্যদের পদের মেয়াদ কত? প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত মেয়াদ পর্যন্ত। কোন প্রশ্ন আছে ভাই? এই কারো কোনো প্রশ্ন আছে? অনলাইন অফলাইন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এটা যারা সিগনেচার করেন না সিগনেচার করেন। চলে আসি আমরা সংজ্ঞা সমূহ। 2 ধারা ডেফিনেশনস। তো বলেন তো আমরা সংজ্ঞা একটাও পড়ছি নাকি এখন পর্যন্ত? কোনটা পড়ছি বলেন? 2-18। প্রথমে আমরা চলে আসি, 2টা সংজ্ঞা এখানে পড়বো। একটা হলো ডিক্রি আর আদেশ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বহুবার পড়েও আপনাদের মাথায় কোন পর্যন্ত ঢোকে নাই। তার আগে এখানে একটু লিখে নেন যে মোট সংজ্ঞা আছে 20টি, মানে এই যে 2 ধারায় মোট সংজ্ঞা আছে কয়টা? 20টা। দুই ধারায় মোট সংজ্ঞা আছে 20টি, মানে 20টি আর কি। দেখুন ডিক্রি এবং আদেশ, ডিক্রি আছে 2-2 আর আদেশ আছে 2-14। আর এর মানে ডিক্রি সম্পর্কে আলোচনা করছে 2 উপধারা 2, আর আদেশ সম্পর্কে আলোচনা করছে 2 কত? 14। এখন বই পরে পড়বো, আগে আমার কথা শুনেন। দেখেন যারা একেবারে দেওয়ানি কার্যবিধি আজকে থেকে পড়তেছেন তাদেরও বোঝা উচিত। আমরা এইভাবে পড়ি যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, মানে ফৌজদারি মামলা যেরকম 2 ভাবে হতো, যে কোর্টে গেলে নালিশি দরখাস্ত, আর থানায় আসলে এফআইআর বা কখনো জিডি, নাকি? এফআইআর হলে হলো জিআর মামলা হতো, আর জিডি করলে হতো নন জিআর, এইভাবে তো হতো। কিন্তু দেওয়ানি মামলা একভাবেই হয়। দেওয়ানি মামলা যিনি দায়ের করেন তাকে বলে বাদী,
আর বাদী যে দরখাস্তটা দাখিলের মাধ্যমে মামলা দায়ের করেন সেই লিখিত বস্তুটাকে বলা হচ্ছে আরজি। কি বলেন? আরজি। আর আরজির প্রেক্ষিতে প্রতিপক্ষ যেটা জমা দেয়, বিবাদী যেটা জমা দেয়, সেটারে বলা হচ্ছে লিখিত জবাব বা শুধু জবাব বা রিটেন স্টেটমেন্ট। বুঝছেন? তাহলে একটা দেওয়ানি মামলা শুরু হয় কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। এখন আমি একটু ধারাবাহিকভাবে কিছু কথা বলি, একটু বুঝতে সুবিধা হবে, তাতে বই পরে পড়বেন। ধরেন একটা দেওয়ানি মামলা প্রথমে বাদী এসে দেয় আরজি। আরজি দেওয়ার 30 দিনের মধ্যে ওই সমন গিয়ে ওই আর তার বিরুদ্ধে যার বিরুদ্ধে মামলা করছে সে আবার সমন বিষয় কি হবে? অবগত হবে। অবগত হওয়ার পরে সে যখন সমন পেল, সমন পাওয়ার 60 কার্যদিবসের মধ্যে মানে 2 মাসের মধ্যে সে ওই আরজির পরিপ্রেক্ষিতে কি জমা দিবে? লিখিত জবাব জমা দিবে। তাহলে প্রথম স্টেপ ছিল আরজি, পরের স্টেপ সমন, তারপরে স্টেপ কি? লিখিত জবাব। লিখিত জবাব দেওয়ার পরে উভয় পক্ষ যখন হাজির হবে, হাজির হওয়ার পর আদালত প্রাথমিকভাবে শোনামেলা করবে এবং ওই মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির চেষ্টা করবে, এডিআর এ পাঠাবে। এডিআর এডিআর যদি ব্যর্থ হয় তাহলে ওই মামলায় বিচার্য বিষয় গঠন করবে। কি করবে বলেন? বিচার্য বিষয় গঠন। তাহলে কয় ধাপ পেলাম দেখেন? আরজি, সমন, লিখিত জবাব, এডিআর, বিচার্য বিষয়। বুঝছেন? বিচার্য বিষয় গঠন যখন হয়ে গেল, তারপরে আছে 30 ধারা, ডিসকভারি এন্ড ইন্সপেকশন বলে একটা স্টেপ। আমরা ধাপে ধাপে সব পড়বো। ডিসকভারি এন্ড ইন্সপেকশন হওয়ার পরে এই বিচার্য বিষয়ের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। তো চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হয়ে গেল, চূড়ান্ত শুনানি আবার শেষ করবে 120 কার্যদিবসের মধ্যে। তাহলে আবার একটি ধাপগুলো মিলাই: আরজি, সমন, লিখিত জবাব, এডিআর, বিচার্য বিষয়, 30 ধারা, তারপরে বিচার্য বিষয় গঠন। আর বিচার্য বিষয় যদি 120 কার্যদিবসের মধ্যে শেষ না হয়, তারপরে আবার হলো মানে অধিকতর বিচার্য বিষয়, অধিকতর ওই যে চূড়ান্ত শুনানি, সরি, অধিকতর চূড়ান্ত শুনানি, আমি ভুল বলছি। 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি, তারপর হলো অধিকতর চূড়ান্ত শুনানি। এরপরে আপনার যুক্তি তর্ক, তারপরে হচ্ছে রায়, তারপরে যায় হচ্ছে ডিক্রি। মানে এই কথাগুলো বিস্তারিত বললাম কেন? কারণ একটা দেওয়ানি মামলা শুরু হয়েছে কিসের মাধ্যমে? আরজির মাধ্যমে। আর ডিক্রি যায় দিচ্ছে কখন? একটা মামলার কি শেষ পর্যায়ে। তার মানে আরজি আর ডিক্রির মধ্যে কিন্তু অনেক ধাপ আছে। এই ধাপগুলো অনুসরণ করার পরে গিয়ে দেয় কি? ডিক্রি। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, আর এটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। তার মানে ডিক্রি হলো আদালতের এমন একটা সিদ্ধান্ত যার মাধ্যমে একটা দেওয়ানি মামলায় কোনো পক্ষ হারে, অপর পক্ষ কি? জিতে। মানে এটা পক্ষদ্বয়ের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ হয়, হয় বাদী জিতবে নাহলে বিবাদী জিতবে। বুঝতে পারছেন? তাহলে আবার এইভাবে বলা যায় যে ডিক্রি দেওয়া হয় একটা মামলা কখন গিয়ে? শেষ পর্যায়ে। ডিক্রি কি চূড়ান্ত প্রকৃতির? জি, ডিক্রি চূড়ান্ত প্রকৃতির। ডিক্রি কিসের প্রেক্ষিতে দেয়? আরজি প্রেক্ষিতে দেয়। মামলা দায়েরের সাথে সাথে ডিক্রি দেওয়া যায় না, সাথে সাথে ডিক্রি দেওয়া যায় না। ডিক্রি দিতে গেলে একটা নিয়মিত যে ধাপগুলো আছে সেগুলো অনুসরণ করার পরেই না ডিক্রি দিতে হয়। তাহলে বুঝছেন? তাহলে আমরা বলতে পারি যে দেওয়ানি মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। আর দেওয়ানি মামলা সূচনা হয় কিসের মাধ্যমে? আরজির মাধ্যমে। আর চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে। ডিক্রির মাধ্যমে একটা মামলার পক্ষগণ, বাদী অথবা বিবাদীর অধিকার চিরস্থায়ী ভাবে নির্ধারিত হয়, সাময়িক ভাবে না। কিভাবে? চিরস্থায়ী ভাবে। এই ডিক্রি আছে 2 এর কত? 2। বুঝছেন? এখন যাদের মাথায় বলতে ঘুরতেছে যে এই যে আরজি আর ডিক্রির মধ্যে যে ধাপগুলো বললো, এগুলো তো আমাদের তো বিস্তারিত বললো না। এখন এগুলো বিস্তারিত বললেও বুঝবেন না, এগুলো আমরা ধাপে 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 সবগুলোই পড়বো। আপাতত এতটুকু মনে রাখেন যে আরজি এবং ডিক্রির মধ্যে অনেকগুলা ধাপ পেরিয়ে তারপরে এই ডিক্রিটা দিতে হয়। এখন শুনেন আদেশ কি। এই যে প্রথমে মামলা সূচনা হয়েছিল কিসের মাধ্যমে? আরজির মাধ্যমে। তাহলে আরজির পরে ওখানে গিয়ে প্রতিপক্ষ বরাবর কি যায়? সমন। সমন ধরেন সমন যার বিবাদী তারে বাটি চালান দিয়ে খুঁজেও প্রসেসর পাইতেছে না, মানে তারে যে সমন দিবে তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই প্রসেসর বাদী এসে আদালতে আবেদন করতেছে যে অনার সাধারণ পন্থায় তার প্রতি কোনো সমন জারি করা যাচ্ছে না, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বিকল্প পদ্ধতিতে সমনের অনুমতি দেওয়া হোক।
তা আদালত তো বিকল্প পদ্ধতি মানে হলো আরেকটা পদ্ধতিতে সমন। আদালত তো হয় তার আদেশ দিবে, মঞ্জুর করবে, নাহলে কি না মঞ্জুর করবে। এই যে যে সিদ্ধান্ত দিচ্ছে এটা একটা আদেশ, মঞ্জুর করলেও আদেশ, না মঞ্জুর করলেও কি আদেশ। ধরেন সে সমন পাইছে, লিখিত জবাব দেওয়ার কথা 60 দিনের মধ্যে, সে সময় প্রার্থনা করছে যে আমার সময় দেন, সময় আদালত দিলেও আদেশ, না দিলেও কি আদেশ। আবার এই যে যে বিভিন্ন সময় একটা মামলায় বাদী আসে নাই, বিবাদী আসে নাই, যে সময় প্রার্থনা করে, আদালত সময় মঞ্জুর করলেও আদেশ, না মঞ্জুর করলেও আদেশ। তাহলে দেওয়ানি মামলা চলাকালীন সময়ে এক এক পক্ষ যে আদালতে যে বিভিন্ন আবেদনগুলো করে, ওই আবেদনগুলো আদালত মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিটাই এক একটা কি আদেশ। তাহলে আদেশগুলো দেয় কিন্তু মামলা চূড়ান্ত পর্যায়ে না, আদেশগুলো দেয় কি মামলা চলাকালীন সময়। এগুলা কিন্তু সাময়িক প্রকৃতির, মানে এগুলার মাধ্যমে পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয় না, বুঝছেন? কিন্তু ডিক্রির মাধ্যমে কিভাবে হয়, চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। ডিক্রি দেওয়া হয় কোন পর্যায়ে গিয়ে, শেষ পর্যায়ে গিয়ে। আর আদেশ দেয় কখন, মামলা শুরুতে চলমান প্রক্রিয়ায় যে সিদ্ধান্তগুলো দেয় সেটাই বলি কি আদেশ। প্রাথমিকভাবে তো বুঝছেন যে ডিক্রি আর আদেশ। আচ্ছা, এখন রায় আসলে কাকে বলে? রায় হলো, এই মাহবুব সাহেব কি লেখেন, ডিক্রি আদেশ কারে বলে বলেন? চলাকালীন সময় হয়, কত ধারায় আছে? বিরাট, আপনাদের মায়ের বানাইতে হবে পাট পাট। দেখেন, তাহলে রায় কাকে বলে ভাই? রায় হলো যে একটা ডিক্রি বা আদেশ কেন দিল, এই যে যে চূড়ান্ত যে বর্ণনা, এটাকে বলে কি রায়। তো এটা একটু ভালো বুঝবেন এইভাবে। আমি অন্য উদাহরণ দিয়ে বুঝাই সবসময়। একটা ফুটবল খেলা বা ক্রিকেট খেলার উদাহরণ ধরেন। ধরেন বর্তমানে টি-20 বিশ্বকাপ চলতেছে। আগামীকাল, আজকেই বোধহয় সেমিফাইনাল আছে একটা, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার। তো নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা ধরেন ম্যাচ খেলা শুরু হয়েছে, শুরু হওয়ার পর 2-3 ঘন্টা পর ম্যাচ শেষ হয়ে গেছে। তাহলে হয় এক পক্ষ জিতছে আর এক পক্ষ কি হারছে। এই যে এক পক্ষ জিতছে আর এক পক্ষ হারছে, এটা হলো কি ডিক্রি। মানে ওই ম্যাচটা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়ে গেছে, বোঝা গেছে হয় আফ্রিকা জিতছে নাহলে আফ্রিকা কি হারছে। তাহলে ম্যাচ শুরু হয়েছিল আর্জির মাধ্যমে আর শেষ হইলো ডিক্রির মাধ্যমে, যে ফলাফল। আর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ওই যে যে আপনার যে স্কোর কার্ড দেখায় যে অমুক প্লেয়ার এত রান করছে, অমুক এই বল করছে, এই যে যে বিস্তারিত যে বর্ণনা, ওইটা দেখেই তো বোঝা যায় যে কে জিতছে আর কে হারছে। তাহলে এই যে যে ভিত্তি সময়ের যে বর্ণনা, যেটা দেখে আমি বুঝতেছি যে অমুক জিতছে অমুক হারছে, এটাই বলা হচ্ছে রায়, বুঝছেন? একটা মামলায় যখন রায় দেয়, ওই রায়ে বিস্তারিত বর্ণনা থাকে যে এই মামলায় বাদী পক্ষের 1 নম্বর সাক্ষী এই কথা বলছে, বিবাদী পক্ষের 1 নম্বর সাক্ষী এই কথা বলছে, জেরায় কি এই কথা বলছে, বিচারিক নজিরে এই কথা আছে, এই কারণে সব 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 দিক বিবেচনা করে বাদী পক্ষে ডিক্রি প্রদান করা হলো। তাহলে এই যে যে বিস্তারিত যে বর্ণনাটা দিচ্ছে, এটার বলছে রায়। আর এক পক্ষ জিততেছে এক পক্ষ হারতেছে, এটার কি বলে ডিক্রি। এটা আপনার কোনো প্রশ্ন হইলো না, এটা সামনের প্রশ্ন। আগে যে জায়গা পড়তেছি সেই জায়গা শুনেন। কি বলা হয় না কি সেটা হলো পরে, আগে মানুষ চিনেন, বেটা না বিটি, তারপরে হলো পরে। যে মানুষের গঠনেই কুকুরের গঠনেই, আগে মানুষ চেনেন। তাহলে আপনার আদেশ কি, ডিক্রি কি, আর রায় কি? সহজভাবে মনে রাখবেন যে মামলা চলাকালীন সময় দেয় আদেশ, মামলা শেষ পর্যায়ে দেয় কি ডিক্রি, আর একটা ডিক্রি কেন দিল, এই যে যে বিস্তারিত যে বর্ণনা, এটার কি বলে রায়, বুঝছেন? ধরেন আমি যদি জাতীয় সংসদের ইলেকশনের কথা বলি, ধরেন এখন প্রশ্ন হলো যে অনেকে মনে করেন যে ডিক্রি আগে নাকি রায় আগে। আমরা প্রাথমিকভাবে বুঝলাম যে ডিক্রি রায় আদেশ কি এটা বুঝছি, কিন্তু ডিক্রি আগে নাকি রায় আগে? আগে দেয় হচ্ছে রায়, আর আনুষ্ঠানিকভাবে ডিক্রি দেয় তার 7 দিন পরে। উদাহরণস্বরূপ ধরেন আমাদের 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচনের যে জাতীয় নির্বাচন হলো, ভাই জাতীয় নির্বাচন হওয়ার সাথে সাথে এই যে যে আমাদের হাতে হাতে যে ফলাফল আসতেছিল যে অমুক কেন্দ্রে জিতছে, অমুক কেন্দ্রে তমুক জিতছে, এবং রাত হওয়ার মানে সকাল হওয়ার আগেই জেনে গেছে যে এই গোপালগঞ্জ কেন্দ্রে কে 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 সবচেয়ে বেশি ভোট পাইছে। এখন আপনি তো ওই যে যে জেনে গেলেন অমুক 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 কেন্দ্রে এত এত ভোট পাইছে, এই কারণে বাবর সাহেব নির্বাচিত হয়েছে, এটা হলো রায়। আর ওনারে আনুষ্ঠানিক ভাবে
অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতেছে যে ইনি যে আহ, সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এটা কি সাথে সাথে দিচ্ছে? এটা আর কিছুদিন পরে দিচ্ছে না? ওইটা হচ্ছে কি ডিক্রি। তার মানে রায় থেকে আপনি অলরেডি ডিক্রির বিষয়বস্তু কি বুঝে যাচ্ছে, কিন্তু ডিক্রিটা আনুষ্ঠানিকভাবে দিচ্ছে কখন? পরে। তাহলে এ হলো কথা যে মামলা চলাকালীন সময়ে দেয় আদেশ, মামলার শেষ পর্যায়ে দেয় কি ডিক্রি। আর ডিক্রি অ্যাকচুয়ালি ডিক্রি কেন দিচ্ছে বা আদেশ কেন দিচ্ছে, এই যে ভিত্তি সময়ের যে বর্ণনা, এটা কি বলে রায়। যারা ফৌজদারি প্র্যাকটিস করেন আপনাদের ফৌজদারি দিয়ে বুঝাই। ধরেন আপনি জামিন চাইছেন, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাইছেন, ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন নামঞ্জুর করছে। এখন আপনি যদি ফৌজদারি বিবিধ মামলা দায়রা জজের কাছে যাইতে চান, তাহলে আগে এই জামিন নামঞ্জুরের আদেশ তুলতে হবে না ভাই, যে কবে নামঞ্জুর করছে, এই জায়গা বিস্তারিত বর্ণনা, এই বিস্তারিত বর্ণনা হলো রায়। বুঝছেন? আর আদেশ যে নামঞ্জুর করছে এটা হলো ডিক্রি। মানে আপনি জানছেন যে আদেশ নামঞ্জুর, কিন্তু আদেশ কেন নামঞ্জুর করলো, কত নম্বর মামলায় কি কি হয়েছে, যে আপনার যে নকলে লেখা থাকে ওটাই কি রায়। উদাহরণস্বরূপ বুঝাচ্ছে। তো এই হলো কথা। আমরা এবার আসি, এবার আমাদের মাহবুব সাহেবের তো সহ্য হয় না, ডিক্রি যে পায় তারে বলে ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার, আর যার বিরুদ্ধে ডিক্রি দেয় তারে বলে জাজমেন্ট ডেটর বা দায়িক বা রায় নির্ণীত দেনাদার বা রায় সাব্যস্ত দেনাদার। আচ্ছা আসেন আমরা পড়া শুরু করি। প্রথমে আসি 2-এর 2। এই যে দেখেন ডিগ্রি, অনেকে আপনারা ডিগ্রি বলেন, DEGREE, যে বলে না এত ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, এটা কিন্তু ডিগ্রি, কয়রা ফেলা রশ্মি। ডিগ্রির অর্থ, ডিগ্রি হলো আদালতের আন্ডারলাইন করবেন আনুষ্ঠানিক বা সিদ্ধান্ত, ফর্মাল অ্যাডজুডিকেশন, যেটা গোল দিবেন চূড়ান্ত ভাবে মকদ্দমার বিতর্কিত, গোল দিবেন সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে। তাহলে ডিক্রির মাধ্যমে মামলার বিষয় সম্পর্কে, মামলা যতগুলো বিচার্য বিষয় সবগুলো অথবা কি যে কোনো একটা নিয়ে পক্ষগণের অধিকার নির্ধারণ করে। কিভাবে? সাময়িক ভাবে নাকি চিরস্থায়ী ভাবে? এখন এখানে ডিক্রির কতগুলো শর্ত আছে দেখেন। 2-এর 2 ধারা অনুযায়ী আদালতের কোন সিদ্ধান্ত ডিক্রি হতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি? অবশ্যই আন্ডারলাইন করবেন, একটা বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাডজুডিকেশন, মানে বিচার করেই সিদ্ধান্তটা দিতে হবে। এমন বিচারিক সিদ্ধান্তের আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে। এমন আনুষ্ঠানিক সিদ্ধান্ত অবশ্যই কোনো মকদ্দমায় প্রদত্ত হইতে হবে। এমন সিদ্ধান্ত মকদ্দমা বিরোধী ও সকল বা যেকোনো একটা বিষয় সম্পর্কে হতে হবে। এটা অবশ্যই লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, চূড়ান্ত প্রকৃতির হতে হবে। সেগুলা জাস্ট রিডিং করে নিয়েন। আমরা উদাহরণ যদি দেখি, দেখেন ক ক্ষয়ের বিরুদ্ধে একটি বিক্রয় চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করে, ক হস্তে বাদী, খ হস্তে বিবাদী। আদালত বিচার শেষে সিদ্ধান্ত দেয় যে খ ককে বিক্রয় চুক্তি অনুযায়ী জমিটি অর্পণ করবে। আদালত বলছে খ রে, যেই তুমি যেভাবে বিক্রয় করতে চাইছিলা এইভাবে তুমি কর কাছে বিক্রি করো। যেহেতু আদালতের এই সিদ্ধান্ত পক্ষসমূহের অধিকার নির্ণয় করেছে, তাই এটা একটা কি ডিক্রি। আমরা এখন চলে আসি ডিক্রি বলে বিবেচিত, ডিম ডিক্রি, ডিক্রি বলে বিবেচিত। এই জায়গা DEEMED, এই ডিম উচ্চারিত হবে না, ডিম পড়েন, ডিম, আমরা যে বলি যে ডিম খাই সেই ডিম। আচ্ছা এখন ডিম ডিক্রি কেন বললো, এটার একটা যৌক্তিক ব্যাখ্যা শুনেন। সেটা হলো যে আমরা এই যে আমি আপনাদের সাথে যে আলোচনা করছি, যে একটা আরজি দেওয়ার পরে ডিক্রি দিতে গেলে অনেকগুলো ধাপ অনুসরণ করা লাগে না ভাই? সব অনুসরণ করার পরেই না ডিক্রি। কিন্তু আদালতের কিছু কিছু সিদ্ধান্ত আছে সেইগুলো অ্যাকচুয়ালি ডিক্রি, কিন্তু ডিক্রির বৈশিষ্ট্য তার নাই। মানে ওইগুলো ডিক্রি, বাট ওইগুলো দিতে এই এত ধাপ অনুসরণ করা লাগে না। সো এইগুলো যদিও ডিক্রির স্বভাব চরিত্র না, কিন্তু এই ডিক্রি বলে কি হবে? বিবেচিত হবে। যেরকম আরজি খারিজ বা রিজেকশন অফ ক্লেইম, এই জায়গায় বলছে আরজি খারিজ দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধিতে 4টা কারণ আছে। কোন মামলায় যদি কজ অফ অ্যাকশন কারণ না থাকে, তারপর আপনি কোর্ট ফি কম দিচ্ছেন, তারপরে মামলার মূল্যমান কম দেখাইছেন, আর আইন দ্বারা বাড়িতে হলে, এই 4টা কারণ যদি থাকে তাহলে আদালত আরজি খারিজ করতে পারে। অর্থাৎ আপনি আরজি দিচ্ছেন, দেওয়ার পরে দেখা গেল যে আপনি এই মামলাটা তামাদি মেয়াদ ছিল 3 বছর, আপনি 5 বছর পরে এসে দায়ের করছেন, তাহলে সাথে সাথে আপনার আরজি খারিজ করে দিছে। এখন আমরা নরমালি জানি কি ডিক্রি হিসেবে বিবেচিত হলে আরজি হবে, সমন হবে, জবাব হবে, বিচার্য বিষয় হবে, চূড়ান্ত শুনানি হবে, আর্গুমেন্ট হবে, রায় হবে, তারপরে ডিক্রি। কিন্তু এই জায়গা তো কিছুই হয় নাই, কেবলই আরজি দিছেন, সাথে সাথে কি খারিজ, এটা একটা ডিক্রি।
তার মানে এর ডিক্রির যে বৈশিষ্ট্য এগুলা কি নাই, কিন্তু তারপরেও এর ডিক্রি হিসেবে কি দেওয়া হয়েছে, বিবেচনা করা হয়েছে। এটারে কি বলে, ডিম ডিক্রি। বুঝতে পারছেন? বলেন তো টমেটো কি সবজি নাকি ফল নাকি তরকারি, জানেন? হ্যাঁ, টমেটো কিন্তু ফল, সার দিয়েন। তো তো সেই হিসেবে যদিও অন্য ফলের বৈশিষ্ট্য এর নাই, কিন্তু এর ফল হিসেবে কি দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই যে বলে না, মাঝে মাঝে বলে যে তুই আমার বংশের নাম ডুবাইলি, বংশের মতো কেউ হয় নাই কিন্তু ওই বংশের। তো ওই এর ওই ডিক্রির যে বৈশিষ্ট্য আছে সব নাই, কিন্তু তারপরেও ও কি, ডিক্রি, এবং এর বলতেছে ডিম ডিক্রি, যেটা ডিক্রি বলে বিবেচিত হবে। সো আপনারা কেউ খানলো একাডেমির নাম ডুবাইয়েন না, আসেন আমরা ডিক্রি বলে বিবেচিত। দেখেন, আদালতের যে সকল সিদ্ধান্ত 2-2 ধারার শর্ত পূরণ করে না, এই যে দেখেন 2-2 ধারার শর্ত পূরণ করে না, সেগুলো ডিক্রি বলে গণ্য হবে না। কিন্তু দেওয়ানি কার্যবিধির অধীন কিছু নির্দিষ্ট আদেশ এবং সিদ্ধান্ত 2-2 ধারার শর্ত পূরণ না করলেও, এই যে দেখেন 2-2 ধারার শর্ত পূরণ কি না করলেও সেগুলো ডিক্রি বলে বিবেচিত হবে, যা ডিম ডিক্রি নামে পরিচিত। ডিম মানে বিবেচনা করা, ডিম ডিক্রি, ডিম ডিক্রি মানে যে ডিক্রি, যেটা ডিক্রি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো দেখেন 2-2 ধারা বলা হয়েছে, 2-2 ধারা বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, আর্জি প্রত্যাখ্যান এবং 144 ধারায় বর্ণিত কোন প্রশ্ন নির্ধারণও ইহার অন্তর্ভুক্ত হবে। ইংলিশটা একটু পড়ি। ইট শ্যাল বি ডিম টু ইনক্লুড দ্য রিজেকশন অফ প্লেইন, বলতেন রিজেকশন অফ প্লেইন and the determination of any question within section 144 বলতেন। তাহলে ডিক্রির যে 2-2 ধারায় যে 2-2 যে সংজ্ঞা দিছে, এই 2-2 এর সংজ্ঞায় কয়টা বিষয়কে ডিম ডিক্রি হিসেবে আখ্যায়িত করছে, দুইটা। একটা হলো আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ ক্লেইম, আর একটা হলো দেওয়ানি কার্যবিধির কত ধারা, 144 ধারা। 144 ধারা, আস্তে আস্তে আমরা 144-এ কি আছে জেনে যাব, সমস্যা নাই। আপাতত মনে রাখেন ডিম ডিক্রি কয়টা, দুইটা। তাহলে দেখেন, আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ ক্লেইম এবং প্রত্যার্পণ, রেস্টিটিউশন, এই 144 ধারায় বলছে অ্যাকচুয়ালি রেস্টিটিউশন বা প্রত্যার্পণ বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত 2-2 ধারার শর্ত পূরণ না করলেও সেগুলো ডিক্রি বলে কি হয়, গণ্য হয়। কারণ 2-2 ধারায় এগুলোকে ডিক্রি বলে উল্লেখ করা হয়েছে। 2-2 ধারা অনুযায়ী নিম্নলিখিত দুইটি সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। কি কি দেখেন, আরজি প্রত্যাখ্যান, যেটাকে বলছে রিজেকশন অফ ক্লেইম, পাশে লেখেন আদেশ 7 বিধি 11, আদেশ 7 বিধি 11, কি লেখেন, আদেশ 7 বিধি 11 আরজি প্রত্যাখ্যান। আর প্রত্যার্পণের ইংরেজি লেখছে রেস্টিটিউশন। আদালতের কোন সিদ্ধান্ত, ধারা লেখেন 144, ধারা 144। এখন প্রত্যার্পণ এই মুহূর্তে যদি বুঝাই, আপনি খুব বেশি ভালো বুঝবেন না, তারপরেও একটু শুনে রাখেন। প্রত্যার্পণ মানে হলো যে জারি মামলায় আপনি যা হারাইছেন সেটা ফিরে পাবার যে আবেদন, এটারে বলে প্রত্যার্পণ। তো তাহলে আরজি প্রত্যাখ্যান একটা ডিম ডিক্রি, আর প্রত্যার্পণ একটা কি, ডিম ডিক্রি। এখন আমরা চলে আসি আরজি প্রত্যাখ্যানের, সামনে তো বিস্তারিত পড়বো, এই জায়গায় জাস্ট একটু হালকা ব্যাখ্যা দিছে, একটু দেখিয়ে আসেন যে আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেইন্টের সিদ্ধান্ত। আরজি আদালত কর্তৃক আরজি প্রত্যাখ্যান বা নাকচের সিদ্ধান্ত 2-2 ধারা অনুযায়ী ডিক্রি, অর্থাৎ আদেশ 7-এর 11 বিধিতে উল্লেখিত কোনো কারণে, যেমন আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে মোকদ্দমাটি আইন দ্বারা বাড়িত হলে আদালত আরজি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে। আপনি জাস্ট আপাতত মনে রেখেন আরজি প্রত্যাখ্যান নিম ডিক্রি, আর এই জায়গা আর পড়বো না, এই জায়গা আর বাদ। চলে আসেন ডিক্রির প্রকার ভেদে আসেন। তাহলে আমরা এই জায়গা পেলাম ডিম ডিক্রি কয়টা বলেন তো, দুইটা। কি কি, আরজি প্রত্যাখ্যান আর প্রত্যার্পণ। কেন ডিম ডিক্রি বলতেছে, ডিক্রির বৈশিষ্ট্য নাই, তারপরেও এগুলা ডিক্রি বলে কি হবে, বিবেচিত হবে। চলে আসেন আমরা ডিক্রির প্রকার ভেদে, আর একটা মোটামুটি ঝামেলার বিষয়, কেউ কেউ বলে 2, কেউ কেউ বলে 3, বাট অ্যাকচুয়ালি দেখেন ডিক্রির প্রকারভেদ। 2-2 ধারায় ডিক্রির সংজ্ঞায় প্রাথমিক ডিক্রি এবং চূড়ান্ত ডিক্রি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 2-এর যে সংজ্ঞায় যাকে একটা বলছে প্রাথমিক ডিক্রি আর একটা হলো কি চূড়ান্ত ডিক্রি। 2-2 ধারায় ব্যাখ্যায় প্রাথমিক ডিক্রি বা চূড়ান্ত ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত ডিক্রির উল্লেখ করা হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ডিক্রি হলো 3 প্রকারের, একটা হলো প্রাথমিক, একটা হলো চূড়ান্ত, আর একটা হলো আংশিক প্রাথমিক এবং আংশিক চূড়ান্ত। 2-2 ধারায় বলা হয়েছে ডিক্রি তখনই প্রাথমিক হয়
যখন মোকদ্দমায় চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের দরকার থাকে, যখন এমন বিচারিক সিদ্ধান্ত চূড়ান্তভাবে মোকদ্দমা নিষ্পত্তি করে, তখন এটা চূড়ান্ত ডিগ্রি। আচ্ছা, একটু এটা আংশিকভাবে প্রাথমিক বা আংশিকভাবে চূড়ান্ত হতে পারে। আপনারা জাস্ট এই মুহূর্তে এতটুকু মনে রাখেন যে কিছু কিছু মামলায় ডিগ্রি একটাই হয়, যে তানভীর আলম খান রে একজন বেদখল করছে, তানভীর আলম খান মামলা করছে, আদালত ওই ব্যক্তিরা বলছে যে তুমি তানভীর আলম খান রে এই দখল বুঝাই দাও। এই মামলায় ডিগ্রি একটাই হয়। তো এই যে মামলায় একটা ডিগ্রি হয় সেই ডিগ্রিটারই বলে চূড়ান্ত ডিগ্রি, বুঝছেন? আর কিছু কিছু মামলা আছে এই মামলা ডিগ্রি হয় দুইটা, মামলা চলাকালীন সময় দেয় প্রাথমিক ডিগ্রি আর লাস্টে গিয়ে দেয় চূড়ান্ত ডিগ্রি, বুঝছেন? যেমন বাটোয়ারা মামলায় প্রথম দিকে দেয় চূড়ান্ত প্রাথমিক ডিগ্রি, পরে গিয়ে দেয় কি চূড়ান্ত ডিগ্রি। আর কিছু কিছু ডিগ্রি আছে আংশিক চূড়ান্ত আংশিক প্রাথমিক, এ হলো কথা। তাহলে আমরা মনে রাখবো ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। এই যে দেখেন, সুতরাং 2-2 ধারায় নিম্নলিখিত 3 ধরনের ডিগ্রির উল্লেখ আছে। কয় ধরনের? 3 ধরনের। কি কি বলেন? প্রাথমিক ডিগ্রি বা প্রিলিমিনারি ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি বা ফাইনাল ডিগ্রি, আংশিক প্রাথমিক আংশিক চূড়ান্ত। এখন প্রাথমিক ডিগ্রি কি? এটা হচ্ছে যে কোনো কোনো মামলায় আগে প্রাথমিক ডিগ্রি দেয়, পরে গিয়ে দেয় কি চূড়ান্ত ডিগ্রি। যখন একটু পরে দেখেন, ডিগ্রি তখনই প্রাথমিক হয় যখন মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে। প্রাথমিক ডিগ্রিটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে। নিম্নলিখিত ক্ষেত্রে আদালত প্রাথমিক ডিগ্রি প্রদান করে এবং পরবর্তীতে চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে মোকদ্দমাটি কি হয়? নিষ্পত্তি হয়। তাহলে কি কি এই ডিগ্রি? আমরা বিস্তারিত জাস্ট কতগুলা ডিগ্রির নামগুলো মনে রাখবো, যে এই ধরনের মামলায় আগে দেয় প্রাথমিক ডিগ্রি, পরে দেয় চূড়ান্ত ডিগ্রি। প্রথমটা দেখেন, দখল এবং মধ্যবর্তী মুনাফার ডিগ্রি। আদেশ মনে না রাখলেও হবে। নাম কি? দখল এবং মধ্যবর্তী মুনাফা। সামনে যে জেনে যাবেন মধ্যবর্তী মুনাফা কি। তারপরে অগ্রক্রয়, এটা আন্ডারলাইন করেন। তাহলে একটা হলো দখল আর মধ্যবর্তী মুনাফা, আর একটা কি? অগ্রক্রয়। উমা দেখেন, বাটোয়ারা এবং পৃথক দখলের জন্য মোকদ্দমা ডিগ্রি। বাটোয়ারা বা পৃথক দখল, দুইটাই মনে রাখবেন বন্ধকি সম্পত্তি নিয়ে। বন্ধকি সম্পত্তি রিলেটেড মামলায় কয়টা ডিগ্রি হয়? 2টা। আর ওই যে বন্ধকি উদ্ধার, বন্ধক হইলেই 2টা। তাহলে আমি মনে রাখবো কি কি? দখল এবং মধ্যবর্তী মুনাফা হইলে ডিগ্রি কয়টা? 2টা। অগ্রক্রয় কয়টা? 2টা। বাটোয়ারা কয়টা? 2টা। আর বন্ধক রিলেটেড মামলা হইলে কয়টা? 2টা। আগে দেয় প্রাথমিক, পরে দেয় চূড়ান্ত। আমরা চলে আসি চূড়ান্ত ডিগ্রিতে। আসেন চূড়ান্ত ডিগ্রি, ফাইনাল ডিগ্রি। মামলা যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় তখন তাকে চূড়ান্ত ডিগ্রি বলে। একটি ডিগ্রি 2টি উপায়ে চূড়ান্ত হতে পারে। উক্ত ডিগ্রির বিরুদ্ধে আপিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল করা হয়নি, বিষয়টি উচ্চ আদালত নিষ্পত্তি করেছে। অর্থাৎ নিম্ন আদালত ডিগ্রি দিছে, দেওয়ার পরে আপনি ওই ডিগ্রির বিরুদ্ধে একটা আপিলের নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যে কেউ আপিল করে নাই, তাহলে ডিগ্রি কি হয়ে যাবে? চূড়ান্ত। আর ডিগ্রি প্রদানকারী আদালত এই ডিগ্রিটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করলে। সো লাস্টে যেটা দেখেন, আংশিক প্রাথমিক আংশিক চূড়ান্ত। কিছু কিছু মামলায় ডিগ্রি দেওয়া হয় যেটা হলো আংশিক প্রাথমিক আংশিক চূড়ান্ত। সো আপনি এতটুকু মনে রাখলেই হবে। তাহলে ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, আংশিক ডিগ্রি। এর মধ্যে প্রাথমিক ডিগ্রি দিতে পারে কোন কোন ধরনের মামলায়? দখল, মধ্যবর্তী মুনাফা, অগ্রক্রয়, বাটোয়ারা আর বন্ধক রিলেটেড যে কোনো মামলা। এতটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ। জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা ভালো, আপোষ মীমাংসার মাধ্যমে প্রদত্ত ডিগ্রি হলো সোলে ডিগ্রি, কম্প্রোমাইজ ডিগ্রি। 23 আদেশের 3, এটা গোল দিয়ে 3টে স্টার দেন। 23 আদেশের 3 বিধি সামনে বিস্তারিত পড়বো, বাট আপোষ মীমাংসার মাধ্যমে প্রদত্ত ডিগ্রি হলো সোলে ডিগ্রি। এখন সোলে ডিগ্রিতেও ডিগ্রির সব শর্ত পূরণ করে না। সোলে ডিগ্রি হলো একটা মামলা চলতেছে, চলতে 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 দুই পক্ষ মন গলে গেছে যে আমরা মামলা আর চালাবো না, আমরা এই জায়গায় আপোষ মীমাংসা করে ফেলতেছি। এটারে বলে কি? কম্প্রোমাইজ ডিগ্রি বা সোলে ডিগ্রি বা সম্মতি সূচক ডিগ্রি বা আপোষ সূচক ডিগ্রি বা কনসেন্ট ডিগ্রি। নামের কোনো অভাব নাই, বাহারি নাম। 23 আদেশের কত বিধি? 2 মিনিটের বিরতি, আর একটু পড়বো। আদেশ আর ই পড়লেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আসেন তাহলে। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, আংশিক প্রাথমিক আংশিক চূড়ান্ত। আর সোলে ডিগ্রি বলে সম্মতি সূচক ডিগ্রি। 23 আদেশের কত বিধি? 3 বিধি।
আমরা চলে এসে আদেশে, আসেন আদেশ। আদেশ আসে 2 এর কততে? 14তে। আদেশ খুব সহজ, যে মামলা চলাকালীন সময়ে যে সিদ্ধান্তগুলো দেয় এটারই বলে কি? আদেশ। এবং আদেশগুলো আহ স্থায়িত্ব সাময়িক, ডিক্রির মতো চূড়ান্ত প্রকৃতির না। আর একটা পার্থক্য বলা যায় যে আরজির প্রেক্ষিতে দেয় ডিক্রি, আর দরখাস্তের প্রেক্ষিতে দেয় আদেশ। মানে আপনি একটা মামলা কিন্তু আরজি একবারই দেয়, আর দরখাস্ত সময়ের আবেদন করছি, ওয়াস্তায় নিষেধাজ্ঞা চাইছি, স্থানীয় তদন্ত চাইছি, এই চাইছি সেই চাইছি, বিভিন্ন সময় সময়ের আবেদন করছি, যে দরখাস্ত দরখাস্ত হয় মঞ্জুর করে, না হলে কি করে? না মঞ্জুর করে। তাহলে মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, যাই করুক না কেন, সবগুলো এক একটা কি? আদেশ। আদেশ অর্থ হলো দেওয়ানি আদালতের এমন কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা কি নয়? ডিক্রি নয়। আবার ডিক্রি হলো এমন কোন সিদ্ধান্ত যা আদেশ নয়, নাকি? আর আদেশ ডিক্রি হলো এমন কোন সিদ্ধান্ত যা আদালত দেয়। এইভাবে দিয়ে দিবেন, যখন পারতেছেন না তখন টেকনিক্যালি ঘুরাই ফিরাই দিতে হবে। আদেশ অর্থ হলো দেওয়ানি আদালতের এমন কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়। যেমন দেওয়ানি আদালত কর্তৃক আরজি ফেরতের আদেশ, রায়ের পূর্বে সম্পত্তি ক্রয়, রায়ের পূর্বে আটকের সিদ্ধান্ত হলো আদেশ। আদেশ বল দিবেন 2 প্রকার। একটা হলো দেখেন আপিলযোগ্য আদেশ বা অ্যাপিলেবল অর্ডার, আর একটা হলো আপিল অযোগ্য আদেশ বা নন আপিলেবল অর্ডার। ডিক্রি কয় প্রকার ছিল? 3 প্রকার। আর আদেশ কয় প্রকার? 2 প্রকার, আপিলযোগ্য আদেশ আর আপিল অযোগ্য আদেশ। তারপরে যদি আমরা দেখি যে 2 এর 14 ধারায় আদেশের সংজ্ঞায় সাধারণভাবে ডিক্রির সকল বৈশিষ্ট্য থাকে, কিন্তু যেহেতু এটা মকদ্দমা হতে উৎপত্তি না হয়ে কোনো কার্যধারা থেকে উৎপত্তি হয়, সেহেতু এটাকে আদেশকে ডিক্রি বলা যায় না। সো আপনি জাস্ট মনে রাখেন যে মামলা চলমান সময়ে যে সিদ্ধান্তগুলো দেয় সেটাকে বলে আদেশ, আর চূড়ান্ত পর্যায়ে যেটা দেয় সেটা হচ্ছে কি? ডিক্রি। আর ডিক্রি 3 প্রকার, আদেশ কয় প্রকার? 2 প্রকার। তো জেনে রাখা ভালো। দেখেন কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় তার দেওয়ানি কার্যবিধির 43 আদেশের 104 ধারায় উল্লেখ করা হয়েছে। এখন আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলি, যে যখন আমি প্রথম পড়তাম তখন আদেশে আদেশে একাকার। মানে এই জায়গা 2 এর 14তে বলছে আদেশের সংজ্ঞা, আবার কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় সেটা আছে 43 আদেশে। আবার প্রথম তফসিলে আদেশ আছে 51টা। এখন আপনার ওইভাবে মনে হইতে পারে যে এই আদেশ আর ওই আদেশের মধ্যে তাহলে পার্থক্য কি? নর্মালি এখানে 2 প্রকার আদেশ। এক প্রকার আদেশ হলো যে আদালত যে সিদ্ধান্তটা দিচ্ছে এটা হলো আদেশ, বুঝছেন? আর প্রথম তফসিলে এমনিতে আদেশ আছে কয়টা? 51টা। ওই আদেশে কি বলছে? ওই আদেশে হলো ধারায় যা বলছে সেইগুলো ব্যাখ্যা করতে কোথায়? ওই আদেশে। ওইটা হলো এক আদেশ। আর আদালত বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো দিচ্ছে এটা হলো আদেশ। আচ্ছা, তো যাই হোক, কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা একটু ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবেন। দেওয়ানি কার্যবিধির কত আদেশ? 43 আদেশ এবং 104 ধারায়। আজীবন লাগবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিল যোগ্য আদেশের তালিকা আছে কত আদেশে? 43 আদেশ। আর ধারা কত? 104 ধারা। তো এখন এখানে ডিক্রি আর আদেশের মধ্যে পার্থক্য করতে দেখেন, আমরা পার্থক্য মুখে মুখে মিলাই। ডিক্রির সংজ্ঞা দিছে 2 এর 2, আদেশের সংজ্ঞা দিছে 2 এর 14। ডিক্রিরে বলে তো যে ইংরেজি প্রতিশব্দ ডিক্রি, আর আদেশে বলে কি? অর্ডার, নাকি? ডিক্রি কয় প্রকার? 3 প্রকার। আদেশ কত প্রকার? 2 প্রকার। ডিক্রি একটা মামলা কখন গিয়ে দেয়? শেষে গিয়ে দেয়। আর আদেশ দেয় কখন? মামলা চলমান সময়। ডিক্রি ভাবে, ডিক্রির মাধ্যমে মামলার পক্ষগণের অধিকার চিরস্থায়ী ভাবে কি হয়? নির্ধারিত হয়। আদেশের মাধ্যমে চিরস্থায়ী ভাবে নির্ধারিত হয় না, বুঝলেন? ডিক্রি চাওয়া হয় আরজির মাধ্যমে, আর আদেশ দেওয়া হয় কিসের মাধ্যমে? দরখাস্তর মাধ্যমে। যেটা চাওয়া হয় সেটা দেয়, আদেশের মাধ্যমে নিষ্পত্তি করে। এরপর ডিক্রি একটা উদাহরণ, আদেশের একটা উদাহরণ, বুঝছেন? তো এখানে একেবারে লাস্টের পয়েন্টটা একটু বলি। দেখেন ডিক্রি এবং আদেশের মধ্যে পার্থক্য। লাস্টের পয়েন্টটা যে সাধারণত আরজিতে যে বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত হলো কি? ডিক্রি। এবং পিটিশন বা দরখাস্ত দায়েরের মাধ্যমে যে বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত চাওয়া হয়েছে সেটা হলো কি? আদেশ। তাহলে আমরা মনে রাখতে পারি যে আরজি সমান সমান ডিক্রি, আর পিটিশন বা দরখাস্ত সমান সমান কি? আদেশ। এই জায়গায় বিগত বছরের অনেক প্রশ্ন আছে,
কষ্ট করে পড়ে ফেলবেন। সেলফ প্র্যাকটিসেও আছে, কষ্ট করে পড়ে ফেলবেন, সবগুলাই গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্নটা একটু দেখেন, সেলফ প্র্যাকটিসের 18। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী রায় কি? যুক্তি বা আদেশের যুক্তি হিসেবে বিচারকের বর্ণনা। যুক্তি বা আদেশের যুক্তি হিসেবে না, মানে ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারকের বর্ণনা হবে। ডিক্রি বা আদেশে আদেশের যুক্তি হিসেবে। 19 নাম্বারটা দেখেন, 19 নাম্বার, যে মামলা শুনানির পর আদালত প্রথমে কোনটি করে? বিবিআই। প্রথমে দেয় কি? রায়, পরে দেয় হচ্ছে ডিক্রি। আচ্ছা, আমরা আর 3টা সংজ্ঞা পড়ে ফেলবো, তাইলে আজকে ছুটি আপনাদের। দেখেন, সরকারি উকিল, যেটারে কোর্টে বলেন জিপি, গভর্নমেন্ট প্লিডার। গভর্নমেন্ট প্লিডার 2 এর কত? 7। দেখেন, রাষ্ট্রপক্ষে দেওয়ানি মামলা যিনি পরিচালনা করেন তাকে বলে জিপি বা সরকারি উকিল। আপনারা গভর্নমেন্ট প্লিডার না জানলেও কোর্টে যায় শুনবেন কি জিপি বলে। জিপি বলে না ভাই? 2 এর কত? 7। দেখেন, সরকারি উকিল বলতে দেওয়ানি কার্যবিধির অধীন সুস্পষ্টভাবে বর্ণিত সকল বা যে কোনো কার্য সম্পাদন করার উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকে বোঝায়, বা সরকারি উকিলের নির্দেশ অনুযায়ী কার্যরত অপর কোনো উকিলকে বোঝায়। এখানে পাশেই লিখে রাখেন 2 এর 15 উকিল প্লিডার। 2 এর 15, 2 ব্র্যাকেটে 15 উকিল বা প্লিডার। প্লিডার বানানোর জায়গা তো আছেই, গভর্নমেন্ট প্লিডার ওখানে আছে। তাহলে সরকারি উকিল বললে 2 এর 7, আর শুধু উকিল বললে 2 এর 15। আমরা জজে আসি, দেখেন জজ 2 এর 8। বিচারক বা জজ অর্থ হলো দেওয়ানি আদালত পরিচালনাকারী কর্মকর্তা। ইংরেজিটা আন্ডারলাইন করবেন, জাজ মিন্স দ্য প্রিজাইডিং অফিসার অফ এ কোর্ট। দেওয়ানি আদালত যিনি পরিচালনা করেন তাকে কি বলে? জজ। 2 এর কত? 8। তাহলে 2 এর 18 তে পাইছিলাম রুলস, 2 এর 2 এ ডিক্রি, 2 এর 14 তে আদেশ, 2 এর 7 গভর্নমেন্ট প্লিডার, 2 এর 15 তে প্লিডার, 2 এর 8 কি? জজ। বলেন তো পেনাল কোডে জজ কততে? 19। এই তো সব শেষের ধারাটা পড়বো আজকে, সেটা হলো 2 এর 9। দেখেন, জাজমেন্ট বা রায়। রায় বলতে আন্ডারলাইন করবেন ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে। ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারক যে বর্ণনা দেন তা বোঝায়। মানে একটা ডিক্রি বা আদেশ কেন দিল, এই যে বিস্তারিত যে বর্ণনা, এটারই কি বলে? রায়। এটা বলছে কত ধারায়? 2 এর 9। এবং লাস্টের লাইনটা দেখেন, মকদ্দমা শুনানির পর আদালত রায় ঘোষণা করে এবং এরূপ রায়ের ভিত্তিতে ডিক্রি প্রদান করে। ধারা 33, গোল দিয়ে 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মামলা শুনানির পর আগে রায় দেয় এবং এরপরে ডিক্রি দেয়, এটা কত ধারায় বলেছে? 33 ধারায়। তাহলে রায় সম্পর্কে আছে 2 এর 9, আর আগে রায় দিবে পরে ডিক্রি দিবে, এই কথাটা কোথায় আছে? 2 এর 33। বিগত বছরের প্রশ্নটা দেখেন, 1 নাম্বার, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সেকশন 2 এর 8 অনুসারে জাজ অর্থ কি? প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট, মানে দেওয়ানি আদালত পরিচালনাকারী কর্মকর্তা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। শুক্রবার ক্লাস আছে, শুক্রবার 3:15 চলে আসবেন। আগামীকাল আপনাদের বন্ধ। শুক্রবার আমরা ডিগ্রি দ্বার থেকে পড়বো ইনশাল্লাহ। আর দেওয়ানি কার্যবিধির ক্লাস টেস্ট আপাতত নিচ্ছি না, শনিবারের পরীক্ষাটা যাক, তারপরে দেওয়ানি কার্যবিধির ক্লাস টেস্ট শুরু হয়ে যাবে। অনলাইন অফলাইনের ভাই বোনেরা যাদের নিকট কোর্স ফি বকেয়া আছে, এটা আপনারা সিরিয়াসলি নিয়েন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।